হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার আর বাসায় কিছু মেহমান আসবে, এই জন্য সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিব। তো রান্নার আগে প্রথমে ভাবছি যে এই মটরশুঁটিগুলো ছুলে রাখি, তাহলে রান্নার সময় অনেক সহজ হবে। আর যেহেতু শুক্রবার রান্নাবান্না একটু লেট করেই করা শুরু করি, কারণ যেহেতু বাচ্চাদের স্কুল নাই। তারপরে আবহাওয়াটাও যেন ২-১ দিন ধরে কেমন একটা জানি, মানে খুব ঠান্ডাও না গরমও না, কীরকম যেন একটা আবহাওয়া। আর এখানে চলে আসছে গরুর গোস্ত। তো এখানে আমি গরুর গোস্ত পলিথিন থেকে বের করে নিচ্ছি। আর দেখবো ২-১টা যদি বড় ছোট থাকে কেটে ঠিক করে নিব। তো ব্যাগ থেকে ঢেলে নিলাম। আর আজকের গরুর গোস্ত অনেক ভালোই দিয়েছে। এই যে এখানে এখন আমি গরুর গোস্তগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপরে হাতে মেখে চুলায় বসিয়ে দেব। বেশিরভাগ সময় যখন বাসায় মেহমান আসে বা আমরা নিজেরা রান্নাবান্না করি, বেশি রান্না হলেই আমি মাটির একটা চুলা আছে, ওই চুলায় রান্না করি। চুলা রান্না করলে মাছ গোশ সবটাই খেতে খুবই টেস্ট হয়। আর আমি সবসময় গরুর গোস্ত যেটা চেষ্টা করি হাতে মাখিয়ে বসিয়ে দিতে, তাহলে সময়টা অনেক বেঁচে যায়, আবার রান্নাটাও খেতে অনেক মজা লাগে। তো এখানে গিয়ে সব ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর সকালবেলা যেহেতু আমি আজকে ভারী বা হালকা কোনো ধরনের নাস্তা করে নিই, এই জন্য ভাবলাম 2টা ডিম সেদ্ধ করে নিই আর চা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি প্রথমে নাস্তা করে নিচ্ছিলাম, তারপরে রান্না বসিয়ে দিব। তো প্রথমে গরুর গোস্ত মশলা মাখিয়ে তারপরে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো। আর ওদিকে চুলাও আগুন ধরিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এদিকে গ্যাসের চুলা অন্যান্য বাকি রান্নাগুলো করে নেব, দেখি কতদূর করা যায় আর কি। তো এখানে গরম মশলা দিয়ে দিলাম প্রথমে, লবঙ্গ, দারচিনি, তারপরে গিয়ে এলাচ। আর এই দারচিনিটা অনেক ভালো, এই জন্য একটু কম করে দিয়েছি, মানে এটা ইন্ডিয়ান। আর এখানে দিয়ে দিলাম তেজপাতা। তো তেজপাতা দেওয়ার পরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আমি অত মাপতে পারি না, আন্দাজেই সব কিছু দিয়ে দিই, মোটামুটি ঠিক মতোই হয়। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেব আদা আর রসুন একসাথে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। যেহেতু মরিচ ব্লেন্ডার করার পরে আদা রসুন পেস্ট করা হয়েছে, এই জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লালচে ধরনের হয়েছে। তো এখানে আমি হলুদ আর রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিলাম জিরা বাটা। আমরা সব মশলাই প্রতিদিনেরটা প্রতিদিন ফ্রেশ খাই, মানে খুব একটা ব্লেন্ডার করে রেখে দিন আমি ফ্রিজে। তারপরে এখানে এখন দিয়ে দিব লবণ, আন্দাজ করেই দিচ্ছি। আর আজকের গরুর গোস্ত রান্নায় যেটা হয়েছে আমার একদম সব পারফেক্ট হয়েছিল, একটু মানে কম বেশি হয় না। একটু ঝাল করছিলাম, এই জন্য একটু ঝাল হয়েছে। আর বাকি সব মশলা একদম ঠিক মতো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো এখানে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে মরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেখান থেকে দিয়ে দিলাম আন্দাজ করে আর কি। দিয়ে এখন মশলাটা ভালো করে মেখে নেব। আর মাখানোর পরে তারপরে গরুর গোস্ত এর ভিতর দিয়ে তারপরে আরও ভালো করে মাখাবো। মানে হাতে মাখানো গোস্ত যত মাখানো হবে ভালো করে, ততই খাবার খেতে টেস্ট লাগে। এই যে আমি এখন একটা চামচ দিয়ে প্রথমে মেখে নিচ্ছিলাম, হাত লাগাতে চাচ্ছিলাম না। তারপর এখানে সব মাখানো শেষ, এখন গরুর গোস্ত দিয়ে দিলাম। আর গোস্ত দেওয়ার পরে ভালো করে আবার মাখাবো, দেখি হাত না লাগিয়ে হয় কি না, কিন্তু আসলে দেখা গেছে হাত লাগানোই লাগে। এক পর্যায়ে এসে আমি হাত দিয়েই মাখানো হয়েছিল। তারপরে এই যে মাখাচ্ছি একদম ভালো করে হাতে মেখে, মানে ভালো করে মাখতে হবে যাতে প্রত্যেকটা মশলা গোশের ভিতরে ঢুকে যায়। এই যে পরে আমি মাখি নাই, সেই নাই হাতে সব মেখে দিছিল। তারপরে গিয়ে এখানে এখন ঢেকে রাখবো, ঢেকে রেখে তারপরে চুলা ধরিয়ে দেবো। তাতে করে চুলা ধরতে মাংসটাও একটু টাইম পাবে, আর এদিকে চুলাটাও ভালো করে ধরে যাবে। তো এখানে আমি চলে আসলাম, এখন পোলাও চাল ধুয়ে ফেলবো। যেহেতু মেহমান কম আর আমাদের বাসায় আজকে লোক সংখ্যা কম, এই জন্য খুব একটা চাল নিই নাই, 2 কেজি নিয়েছি, তারপর অনেকটা ভাত ছিল। এই যে এখানে আমি এখন চালগুলো ভালো করে ধুয়ে নেবো। আর পোলাওর চাল যতক্ষণ পর্যন্ত সাদা পানি না বেরোয় ততক্ষণ পর্যন্ত কচলিয়ে ধোয়া যায়। বাসমতি চাল দেখা যাচ্ছে আমরা খুব একটা কচলিয়ে ধুতে পারি না, আলতো হাতে ধোয়া লাগে, কিন্তু পোলাওর চালটা একটু ভালো করে ধুয়ে নিলে চালটা একদম খেতেও ভালো লাগে, টেস্টটাও অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি 2 প্যাকেট চাল নিয়েছিলাম, আর 2 প্যাকেট চাল নিয়েছিলাম আমি। আর 2 প্যাকেট চালই ছিল 2 কোয়ালিটির, একটা ছিল চাষি আর একটা নামটা মনে নাই এখন।
তো দুই ধরনের ছিল, তারপর আমার হাত একদম খুব সুন্দর ঝরঝরা, একদম খুব ভালো হয়েছে। এই যে আমি এরকম করে ভালো করে কচলিয়ে ধুয়ে তারপর হচ্ছে পানি বারবার ফেলে দিচ্ছিলাম। নিচে একটা বাটি রেখেছিলাম যাতে চাল দু একটা পড়লে যেন বাটিতেই থাকে। তারপরে চলে আসলো মাছের বাজার। এখানে আজকে ছিল হচ্ছে গলদা চিংড়ি মাছ, তারপরে ভেটকি মাছ বা পাতারি মাছ যে যাই বলেন, আর ছিল হচ্ছে পার্শে মাছ, আমরা তো পার্শে মাছ বলি। আর এখানে আমাদের নিজেদের খাওয়ার জন্য আনা হয়েছিল কই মাছ, কই মাছগুলো একদম জ্যান্ত ছিল। আর চিংড়ি মাছ আনা হয়েছিল খাওয়ার জন্য। তো এখানে আমি যেগুলো রান্না করব আজকে সেগুলো আলাদা করে নিয়েছি। আর এখানে চুলায় যে গরুর মাংসটা মেখে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে মাছগুলো এখন বের করে নিব। চিংড়ি মাছগুলো হচ্ছে খুব বেশি না, 2-3 জন মেহমান, তো ওই জন্য অল্প করে আনা হয়েছে, আর আমরা নিচেটা খাবো আর কি। তো এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো বের করে আমি দেখতেছিলাম যে কয় পিস আছে সেই অনুসারে নিব, কারণ বেশি রান্না করব না আজকে আর। তারপরে হচ্ছে এখানে পার্শে মাছগুলো বের করে রাখা হয়েছে। মাছগুলো খুবই ভালো ছিল আজকে, মাছে একদম প্রত্যেকটা মাছের ডিম ভরা। এই মাছগুলো খেতে আসলে খুব ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে সবগুলো মাছ বের করে রাখতেছিল সেই না, দেখতেছিলাম যে কয় পিস করে আছে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিগুলো ফ্রিজে রেখে দেবো। আজকে আর পরিষ্কার করতে যাব না, কারণ একে তো শুক্রবার, রান্নাবান্নার চাপও আজকে বেশি। তারপর এখানে হচ্ছে পাতারি মাছ বা ভেটকি মাছ যে যাই বলেন, সেই মাছটাও বের করে নিচ্ছিলাম আর দেখতেছিলাম যে মাছ কয় পিস কি আছে, যেরকম লাগবে সেরকম নিব আর কি। সেই জন্য দেখতেছিলাম যে কয় পিস মাছ আছে, সব মাছ লাগবে না। তো এখানে আমি ভাগ করে রাখতেছিলাম যে মাছ কয় পিস নিব বা কী করব। দেখা যাচ্ছে যে সবগুলো মাছই প্রায় নিয়েছি, অল্প কিছু 2-3 পিস করে রাখা হয়েছিল যে পরে আরেকদিন হয়ে যাবে। তো এখানে আমি চিংড়ি মাছটা পরিষ্কার করে দিয়েছে সেই না, আর আমি এখানে রান্না বসিয়ে দিব এখন। তো প্রথমে হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা মেখে তারপরে হচ্ছে ভাজবো একদম হালকা ভাজা, বেশি ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে মাছগুলো মেখে নিচ্ছিলাম। আর হচ্ছে এখানে মাছগুলো মাখানোর পরে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেল হালকা একটু গরম হলে মাছ দিয়ে দিচ্ছি, নাহলে হাতে ছিটে লাগবে। এই জন্য আমি এই পাশে হচ্ছে চিংড়ি মাছগুলো ভাজবো আর ওই পাশে পোলাও ভাতটা বসাই দিব আর কি। আর এই যে মাছ ওই পাশে ভাজা হচ্ছে, আমি এই পাশে হচ্ছে পোলাও ভাত বসাবো। এই জন্য লবঙ্গ, তেজপাতা, দারুচিনি সব মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আজকে হচ্ছে পেঁয়াজ এত পরিমাণে বেশি ব্লেন্ডার করা হয়েছে যে আমি ভাবলাম আজকে আর পেঁয়াজ কুচি না দিই। আমি এভাবে অনেক আগেও পোলাও রান্না করছি আর খেতে খুবই মজা হয় এভাবে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর পোলাওর চালটা ভাজলে খেতে খুবই মজা হয়। তো এই যে আমি এখন মশলাটা একটু হালকা ভেজে নেবো, একদম লাল লাল করবো না, হালকা ভাজা দিব আর কি। আর ওইদিকে দেখতেছিলাম চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে কিনা ঠিক মতো। 2টা চুলা, আজকে 3টা চুলা একসাথে চলতেছে, একদিকে গোশ রান্না হচ্ছে, ওদিকে আমি সব মশলা দিয়ে দিছি, আর বারবার সিনা যে দেখতেছিল যে সব কিছু ঠিক আছে কিনা বা হাঁড়ির তলায় লেগে যায় কিনা। আর এদিকে চিংড়ি মাছ ভাজতেছিলাম, আর এদিকে পোলাওর চালটাও ভাজতেছিলাম, তাতে রান্না মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা না হয় আর কি। তো এই যে চালটা আমার মোটামুটি হালকা ভাজা শেষ, এখন এই পর্যায়ে দিয়ে দেবো লবণ। আর লবণটা আন্দাজ করেই দিয়েছি, আর ভাতে লবণ কম হলে পরেও পানির সাথে দেওয়া যাবে, সমস্যা নেই। এই যে চালটা এখন আরেকটু ভাজা ভাজা করে তারপর হচ্ছে দিয়ে দেবো মটরশুঁটি আর গাজর আর মটরশুঁটি দিয়ে এই ঠান্ডার মধ্যে পোলাও ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আর ওইদিকে আমার চিংড়ি মাছটাও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এই যে এখন এই পর্যায়ে চালটা মানে হালকা ভাজা দিয়ে তারপরে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আলাদা করে ভেজে নেওয়া যায় তেলে, কিন্তু আমি আর ভাজলাম না, যেহেতু পোলার চাল ভাজবো সাথে মটরশুঁটিটাও ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম গাজর কুচানো। গাজরটা আসলে যখন ভাতটা পানি দেওয়া হয়, পানি দেওয়ার পরেও দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে গিয়ে এই পর্যায়ে দিয়ে দিয়েছি, কারণ গাজর কুচানোটা একটু মোটা মোটা হয়েছে, সিদ্ধ হতে একটু টাইম নিতে পারে, এই জন্য গাজরটা আমি এখন দিয়ে দিয়েছি। আর এদিকে আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা শেষ। এই যে চিংড়ি মাছগুলো কী সুন্দর দেখতে ভাজা শেষ। আর এদিকে আমি পোলাওতে হচ্ছে গরম পানি করছিলাম আলাদা করে, সেই গরম পানিটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পোলাও হাঁড়িটা ওই পাশের চুলায় দিয়ে দেবো, যেহেতু চিংড়ি মাছ ভাজা শেষ। আমি এখন এই চুলায় হচ্ছে আর একটা মাছ ভেজে নেব, তাহলে আগায় যাবে। এই যে পোলাও ভাত, আর ভাতটা একদম পারফেক্ট হয়েছিল। আমি পানি সবসময় আন্দাজ করে দিই, এত মাপামাপি করি না, মাপতে গেলে মনে হয় যেন এত টাইম নষ্ট না করে আন্দাজ করে দিই, এখন হয়ে যায় ঠিক মতো। আর একটু তেল দিয়ে দিলাম, তেল দিলে হয় কি পোলাও ভাতটা একদম ঝরঝরে হয়। এই যে এখন ঢাকবো, ঢেকে তারপর ওই পাশে চুলায় দিয়ে দিচ্ছি।
এরপরে গ্যাসের চুলাটা একটু কমানোর পরে হচ্ছে আমি এখানে দিয়ে দিব আর একটা কড়াই। এই কড়াইটায় আমি খুব একটা রান্না করি না, আমার খুব একটা পছন্দ নেই হাঁড়িটা, কারণ তলায় বেশিরভাগ সময় দেখি লেগে যায়। তারপরে আজকে ভাবলাম এতগুলো মাছ যখন, তখন এই কড়াইতেই রান্না করি। তো এখানে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, আর আমরা তো সাধারণত সরিষার তেলই খাই সব তরকারিতে, শুধু পোলাও তারপর মানে কিছু কিছু আইটেমের ক্ষেত্রে সয়াবিন তেলটা দিই। তো এখানে আমি একটু, যেহেতু গলদা চিংড়ি দিয়ে একটু মানে মালাইকারির মতো করব, তো এখানে একটু কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম একদম অল্প করে, আর দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ বাটা আর অল্প করে রসুন বাটা। এগুলো আন্দাজ মতোই দিয়েছি, কোনো মাপামাপি নাই। তো দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে নিব। আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ চিংড়ি মাছ দিয়ে তো আর বেশি সময় রাখা হবে না, এজন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ রসুন ভালো করে কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হচ্ছে গিয়ে মরিচ বাটা। যেহেতু আমরা বাটা মরিচ খাই, এই জন্য আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে হচ্ছে দিয়ে দিব জিরা বাটাটা দিয়ে আর একটু সময় কষাবো। আর কষানোর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব নারকেলের দুধটা হচ্ছে দিলে, কষানোর সময় দিলেও একটা আলাদা মানে ভালো লাগে খেতে। এটা তেল বের হয়, আবার তেল দিলে তেল একটা ভাব আসে, এই জন্য হচ্ছে আমি কষানোর সময় হচ্ছে নারকেলের দুধ দিয়ে দিই। আর বাকি আরও আছে, সেগুলো হচ্ছে যখন চিংড়ি মাছ রান্না ঝোলের পরিমাণ ঝোল দেবো, ঝোলের পরিবর্তে হচ্ছে গিয়ে নারকেলের দুধ দিয়ে দেবো। তো এখানে আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা, দেখলাম লবণ দিই নাই ভুলে। তো আমি এবার এখানে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষিয়ে নেব। আর কষানোর পরে এই পর্যায়ে দিয়ে দেবো একটু 1 থেকে 2 চামচের মতো টমেটো সসটা দিলে না মালাইকারি তারপর রোস্ট এগুলো মানে টেস্টটাই একটু অন্যরকম হয়। তারপরে এই যে ভালো করে কষিয়ে এখন হচ্ছে নারকেলের বাকি দুধটা দিয়ে দিলাম। দিয়ে এখন কয়েকটা দিয়ে দেবো কাঁচামরিচগুলো হচ্ছে আমি একদম মুখ ফাঁকা করি নাই, চিনি নাই, একদম আস্তই দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভার আসবে আর কি, এই জন্য। এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে গিয়ে আমি এই হাঁড়িটা হচ্ছে ওই পাশের চুলায় দিয়ে দেবো। দিয়ে তারপরে হচ্ছে গিয়ে এই চুলায় হচ্ছে মাছ ভাজবো। পার্শে মাছগুলো হচ্ছে ভেজে নেব। আর পার্শে মাছগুলো হচ্ছে অনেক বড় বড় মাছ, কে কী নাম বলেন জানি না, আমি তো এই নামই জানি। আমি অত মাছ খুব একটা নাম জানি না মাছের। তো ওইখানে আমি হাই ফ্লেমে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পার্শে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে এখন এই যে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখন হচ্ছে ভাজবো। মাছগুলোর পেটের একদম ডিম ভরা। আর এই যে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল একদম অনেক গরম হয়ে গেছিলো, এই জন্য দেওয়ার সাথে সাথে একটা বাবল এই যে কীরকম ছিটতেছে শুধু। তো যাই হোক, আমি এখন মাছগুলো সব দিয়ে একটু হালকা হালকা এপাশ ওপাশ করে ভেজে নেবো। সিনাকে বলছিলাম একটু কেটে দিতে, তা ও হচ্ছে গিয়ে কাটে নাই, মানে একটু চিড়ে চিড়ে দিলে তেল ভালো মশলা সব মাছের মধ্যে ঢুকে। তো যাই হোক, এটাও সমস্যা নেই, এটাও হবে। মাছটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তো প্রথম মাছগুলো ভাজা শেষ, এখন হচ্ছে আরও বাকি যে মাছগুলো আছে সেগুলো ভাজবো। আর ওই দিকের কড়াইতে হচ্ছে মালাইকারিও আমার প্রায় রান্না শেষ হওয়ার পথে। এখন এই মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে দেবো, কারণ মাছ মোটামুটি রান্না করা শেষ হয়ে গেছে। আর আমি যেটা ভুল করছি, এখানে একটা পার্শে মাছ বেশি হয়ে গেছিলো, তো সেইটা আবার জোর করে এক সাইডে একটু চেপে চেপে দিয়ে দিয়েছি, যাতে একসাথেই ভাজা হয়ে যায়। আর তারপরে হচ্ছে গিয়ে এখানে এখন চলে আসছি চিংড়ি মাছের কাছে, যে চিংড়ি মাছ এখন রান্না করা শেষ। এই যখন গ্যাসটা অফ করে রাখবো তখন অলরেডি তেল উপরে উঠে যাবে, এই জন্য এখন নামিয়ে দেবো। আর এখানে এসে থেকে গরুর মাংস আমার রান্না করা শেষ, একদম ভুনা শুকনো করছি আর কি। পোলাও ভাত দিয়ে খাবে, ঝোল রাখি নেই। আর মাংসটা অনেক ভালো ছিল। তারপরে হচ্ছে গিয়ে রান্না করবো এখানে যে মাছটা ভেজে রাখছি সেই মাছটা। তো মাছের জন্য প্রথমে একটা বড় মেলানো একটা হাঁড়ি নিয়ে আসছি আমি। এই হাঁড়িতে মাছ ভাজলে ভালোই হয়, ভাঙে না। তো এখানে আমি বেশি করে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে পার্শে মাছ হচ্ছে রসুন বাটাটা একটু কম করে দিতে হয়, তাহলে ভালো লাগে আর কি, মানে আমার কাছে ভালো লাগে আর কি। তো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে বেশি করে, তারপরে অল্প একটু পরিমাণে রসুন বাটা দিব। আর রসুন বাটাটা প্রথমে দিতে যেয়ে বেশি পড়ে গেছিলো, পরে আবার আমি তুলে রাখি। এই যে এখন একটু তুলে রাখবো, তাতে মাছটা খেতে ভালোই লাগবে। তো এই যে মাছ এখন মশলা সব কষিয়ে নিয়েছে, আর এইদিকে আমি মনে করছিলাম আমার ফোনের ক্যামেরা অন করা, বাকি মশলাগুলো যখন দিছি তখন আসলে রেকর্ড হয় নাই। পরে
গিয়ে দেখি কোনো কিছু রেকর্ডিং হয় নাই। পরে এখানে আমি পরে দিয়ে দিয়েছিলাম জিরা, তারপর হচ্ছে মরিচ, লবণ, হলুদের গুঁড়া সব দিয়ে ভালো করে এখানে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু একটু একদম শুকনো শুকনো হবে, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে আমি এখন যেটা করব, এখন হচ্ছে পানি যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিব। তো এখন পানি বেশ ফুটে উঠছে, এখন সব মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো প্রত্যেকটা বসে গেছে, হাঁড়িটা একটু মেলানো হলে মাছ ভাজি করতে, ভুনা ভুনা করতে খুবই সুবিধা হয়। তো এই হাঁড়িগুলো মূলত আমি কিনছি হচ্ছে বাসায় যখন মেহমান আসবে বেশি, সেই জন্য। আর এখন হাঁড়ি কিনতে কিনতে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাসায় অনেক বড় বড় হাঁড়ি হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে জাল্লা ছোটো হাঁড়িগুলো কই, আমার তো এখন ছোটো হাঁড়ি লাগবে। মানে যখনই কেনা হয় তখনই মনে হয় যে না বড় কিনি, বড়গুলাই লাগে বেশি মেহমান আসলে। চুলা রান্না করলে, চুলা রান্না করার জন্য বেশ অনেক বড় বড় হাঁড়ি কেনা হয়ে গেছে আমার। তো এখন মনে হচ্ছে একটু ছোটো ছোটো রান্না বেশ কম রান্না করার জন্য একটু ছোটো ছোটো হাঁড়ি কিনি। কারণ মাঝে মধ্যে দু একদিন দেখা যাচ্ছে যে আমরা 2 জন বা 3 জন থাকি, তখন রান্না একদমই কম হয়, তখন আর এই বড় হাঁড়িতে রান্না করতে ইচ্ছা করে না। তো এদিকে আমার মাছটাও মোটামুটি রান্না করা শেষ। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এই যে মাছটা একটু আমি খুন্তি দিয়ে খুব একটা নাড়ানাড়ি করি নাই, দুই পাশের হাতলটা ধরে একটু মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি যাতে তলায় না লেগে যায়। তো এখানে মাছ রান্না করা শেষ, আমার গোশটাও রান্না করা শেষ। তো আমি আবার চুলায় চলে আসছি, কারণ চুলায় অনেক আগুন জ্বলতেছিল। তো ভাবলাম ভেটকি মাছটা হচ্ছে চুলা রান্না করি। তো এখানে আমি ভেটকি মাছটা না ভেজে কাঁচা রান্না করেছি, মানে মশলা কষিয়ে ঝোল দিয়ে তার মধ্যে মাছ দিয়ে তারপরে মাখা মাখা একটা ঝোল মতো রাখছি। তারপরে আবার বেগুন ভাজি করছিলাম, যেটা একদমই ভিডিও করা হয় নাই। এই বেগুন ভাজিটা বাটিতেও ঢেলে নিয়েছি। আর এই যে পোলাও ভাতটা একদম ঝরঝরে হয়েছে, আর পোলাও ভাতের জন্য পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে। আর এখানে আছে যে গরুর মাংস, তারপরে হচ্ছে এই যে পাতারি মাছ বা ভেটকি মাছ, তো এটাও খেতে অনেক মজা হয়েছে, মাছটা খুবই ভালো ছিল। তারপরে এই যে গলদা চিংড়ি হচ্ছে মালাইকারি। তারপরে হচ্ছে কি আমার কাছে না গলদা চিংড়িটা অত ভালো লাগে না, বাগদা চিংড়ি মাছটা যতটা ভালো লাগে। তারপরে এই যে পার্শে মাছ একদম শুকনো শুকনো করছি, খুব একটা ঝোল টোল রাখি নাই। তারপরে এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আর আমাদের টেবিলটা একটুও ভালো না, নতুন টেবিল কিনতে হবে। তো যাই হোক, এখানে টেবিলে সব কিছু দেওয়া হয়ে গেছে, সালাদ, তারপরে দই, তারপরে এখানে আছে বেগুন ভাজি, আর এই যে পার্শে মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে গোশটা হচ্ছে উঠাই নাই কারণ ঠান্ডা হয়ে জমে